হলিউডের থ্রিলিং সিনেমাকেও হার মানিয়ে সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। তিনি ছিলেন আন্ডারওয়ার্ল্ডের গ্যাং কিলিং মাস্টার। একসময় রাজধানী ছাপিয়ে তিনি বিভিন্ন জেলায় মুরগি জবাই দেওয়ার মতো মানুষ জবাই করেছেন। দিনরাত তার কাছে কোনো পার্থক্যই নেই। যখন তখন তিনি মানুষের প্রাণ কেড়ে নিতেন। বাংলাদেশ সরকারের ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকার অন্যতম সদস্য তিনি। নিজ হাতে 50 জনেরও বেশি মানুষের প্রাণ নিয়েছেন। অথচ শুরুতে সুব্রত বাইন ছিলেন একজন মেধাবী ছাত্র। সেখান থেকে কিভাবে অত্র দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্যাডার হলেন তিনি, কিভাবে তাকে গ্রেফতার করা হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সুব্রত বাইনের জন্ম 70-এর দশকে। সুব্রত বাইনের বাবার নাম বিপুল বাইন, মা কুমুলিনী বাইন। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। মা ও 3 বোনকে নিয়ে মগবাজারে ভাড়া বাসায় বসবাস করতেন। ছেলেবেলায় পড়াশোনা শুরু বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে, পরে ঢাকায় শেরে বাংলা স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি হন সুব্রত। সেখান থেকেই এসএসসি পাস। কলেজে ওঠার পর সুব্রতর অপরাধ জগতে প্রবেশ। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয় হয় তার, আর সেই সূত্র ধরে অস্ত্র হাতে নেওয়া। পরে মগবাজারে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। পারিবারিক জীবনে তিনি 3টি বিয়ে করেছেন, বাংলাদেশে 2টি, পশ্চিমবঙ্গে 1টি। তার প্রথম স্ত্রীর নাম লুসি। সেই ঘরে তার 2 সন্তান। দ্বিতীয় স্ত্রী সুইটির সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। পশ্চিমবঙ্গের নদিয়া এলাকার মেয়ে জামেলা খাতুন তার তৃতীয় স্ত্রী। 1987 সাল থেকে মগবাজার কেন্দ্রীয় আন্ডারওয়ার্ল্ডে বিচরণ করতে শুরু করেন সুব্রত বাইন। 1993 সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা নিহতের ঘটনায় পুলিশের নজরে আসেন বাইন। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। এরপর দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। মগবাজার, রমনা, কারওয়ানবাজার, মধুবাগ এসব এলাকা ছিল বাইনের দখলে। 1991 সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ নিহতের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয়। এরপরেই সুব্রত বাইনের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর একে একে ট্রিপল, ডাবল মার্ডার করে আন্ডারওয়ার্ল্ডের মুকুটহীন সম্রাটে পরিণত হন। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে 30টিরও বেশি মার্ডার মামলা রয়েছে। 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 23 জন শীর্ষ ক্রিমিনালকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, সুব্রত বাইন তাদের অন্যতম। 2003 পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান। 7 স্টার গ্রুপের এক সদস্য আমাদের জানিয়েছেন, শুরু দিকে সে নিজ হাতে লাশ ফেলত। তার সিগনেচার স্টাইল ছিল মুরগির মতো দেহ থেকে মানুষের মাথা আলাদা করে দেওয়া। তবে পরের দিকে এই কাজ তিনি নিজ হাতে করতেন না। 2000 সালের 29 আগস্ট রাজধানীর খিলগাঁও 446/C নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 3 যুবকের ডেড বডি। 3 জনকে শেষ করে দেওয়ার পর অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার চেষ্টা করা হয়। এরপরও 3 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের একজন হলেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ক্রিমিনাল গোপীবাগের আসিফ, তার দেহরক্ষী গিয়াসউদ্দিন টিপু এবং সহযোগী রিপন। এ ঘটনার বেশ কিছুদিন আগে ঢাকার আগামাসি লেনের একটি পরিত্যক্ত কারখানার ভেতর প্রাণ হারান মামুন, গোপাল এবং নুরুল ইসলাম নামে 3 যুবক। এই 3 জনই আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ অপরাধী। আরজতপাড়ার গোসাইঘাটে নিহত হন 3 স্বর্ণ ব্যবসায়ী। ঢাকার এসব গ্যাং কিলিং সুব্রত বাইন নিজ হাতে করেছেন। এছাড়া রাজধানীতে আরও বেশ কয়েকটি গ্যাং কিলিংয়ের ঘটনা ঘটে, যার প্রায় প্রতিটিতেই সুব্রতের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। আন্ডারওয়ার্ল্ডে সুব্রত বাইনের আবির্ভাবের পর গ্যাং কিলিংয়ের ঘটনা বেড়ে যায়। মূলত সুব্রত বাইনই আন্ডারওয়ার্ল্ডের গ্যাং কিলিং জনপ্রিয় করে তোলেন। অভিযোগ ওঠে এসব কাজে তাকে সহায়তা করেন একই দলের সুইডেন আসলাম। এই গ্যাং কিলিংকে কেন্দ্র করে 2 গ্রুপই দলভারী করতে থাকে, বাড়াতে থাকে অস্ত্রশস্ত্র। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে আসতে থাকে অত্যাধুনিক অস্ত্র। 1990-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর 7 স্টার আর 5 স্টার নামে 2 ভাগ হয়ে যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ড। 7 স্টারে নেতৃত্ব দেন সুব্রত বাইন, আর 5 স্টার বাহিনী গড়ে তোলেন যুবলীগ নেতা লিয়াকত। লিয়াকতের 5 স্টার গ্রুপে যোগ দেয় পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, আরমান, জিশান, রনি, বিকাশ, প্রকাশ, নিটেল, আলাউদ্দিন, কিলার আব্বাস, আগা শামীম, কাজল এবং অশ্রু। অন্যদিকে সুব্রত বাইনের 7 স্টার বাহিনীতে যোগ দেয় মুরগি মিলন, তানভীরুল ইসলাম জয়, টোকাই সাগর, ইমাম হোসেন, মোল্লা মাসুদ, সাইদুর রহমান নিউটন, জোসেফ, টিক্কা, আসিফ, কালা লিয়াকত এবং জন। এরা সবাই তখন ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের এক একজন কুখ্যাত সন্ত্রাসী। লিয়াকতের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কারণে আন্ডারওয়ার্ল্ড ডন সুইডেন আসলাম হাত মেলায় সুব্রত বাইনের সঙ্গে।
আর এতে আন্ডারওয়ার্ল্ডে শক্তি বাড়ে সুব্রত বাইনের। 2000 সালের 18 মে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় ফিল্মি কায়দায় শেষ করা হয় হুমায়ুন কবির মিলন ওরফে মুরগি মিলনকে। মুরগি মিলনকে শেষ করে দেওয়ার পর সুব্রত বাইন দেশ ছেড়ে পালান। তিনি কলকাতায় আত্মগোপন করেন। মোহাম্মদ আলী নামে তিনি কলকাতার অপরাধীদের নিয়ে গড়ে তোলেন বড় একটি চক্র। কলকাতার বালিগঞ্জে রয়েছে তার প্রাসাদ সমবাড়ি। সেখান থেকেই 13 লাখ রুপির জাল নোটসহ 2008 সালের 11 অক্টোবর কলকাতা পুলিশের হাতে প্রথম গ্রেফতার হন সুব্রত। পরে কলকাতা থেকে জামিনে মুক্তি পান তিনি। কলকাতার মোহাম্মদ বাপি নামে এক ব্যক্তি তাকে সহায়তা করতে থাকেন। একটি ফুটবল টিমের কর্মকর্তা হয়ে তিনি সিঙ্গাপুর ভ্রমণ করেন। এরপর তিনি দুবাই গিয়ে ব্যবসা করেন। পরিচিত হয় দাউদ ইব্রাহিমের সঙ্গে। দুবাই থেকে তারা যান নেপাল, কিন্তু তখনই ভারত সরকার তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করে। 2009 সালের 22 সেপ্টেম্বর সুব্রত বাইন সেখানে গ্রেফতার হন। 2012 সালের 8 নভেম্বর সুব্রত বাইন 12 সহযোগী সহ নেপালের কারাগার থেকে সুড়ঙ্গ কেটে ফিল্মি স্টাইলে পালিয়ে আবার ভারতে চলে আসেন। এর 2 বছর পর 27 নভেম্বর কলকাতা পুলিশের হাতে ফের গ্রেফতার হন সুব্রত। এরপর থেকে প্রায় 9 বছর ধরে কলকাতার কারাগারেই ছিলেন। এরপর থেকে তাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে একাধিকবার বাংলাদেশ চিঠি চালাচালি করে, কূটনৈতিক আলোচনা করে, কিন্তু তাকে দেশে ফেরত আনা যায়নি। তবে ভারত থেকে মুক্ত হয়ে আবারও তিনি দেশে আসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকার 3টি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসে। খুন ছাড়াও জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পুলিশের একটি সূত্র বলছে, রাজধানীর হাতিরঝিলে 21 এপ্রিল সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার মারা যান। সীমান্ত দিয়ে ভারত থেকে বেশ কিছু অস্ত্র এনেছেন সুব্রত বাইন। সেই অস্ত্র ব্যবহার করে খুনসহ নানা অপরাধ করে বেড়াচ্ছে তার বাহিনী। সর্বশেষ অনেকদিন ধরেই তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। জানা গেছে, কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার যে 3তলা বাড়ির নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়, সেখানে 1.5 মাস ধরে অবস্থান করছিলেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। বাসাটি ভাড়া নিয়েছিলেন প্রবাস ফেরত হেলাল নামের এক ব্যক্তি। তিনি প্রথমে মালিককে বলেছিলেন গোডাউনের মতো কিছু করবেন। পরে তার মাধ্যমেই ওই বাসায় ওঠেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। স্থানীয়রা জানিয়েছেন, সবসময় ঘরের দরজা জানালা বন্ধ থাকত নিচতলার। যারা থাকতেন তারা কারো সাথে মেলামেশা বা কথাবার্তা বলতেন না। কিছুদিন আগে মধ্যবয়সী এক নারীকেও দেখেছেন ওই বাসায়। কাপড় মেলে দেওয়া দেখে তাদের ধারণা ওই নারী 2-1 দিন অবস্থানও করেছেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটি কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। এই সুব্রত বাইনকে একসময় গ্রেফতারের পরেও জামিন দেওয়া হয়েছিল। হাসতে হাসতে বুকের পাঁজর ব্যথা হয়ে যায়। গ্রেফতার করা আর জামিন ব্যবসায় কি সুন্দর খেলা! যার জন্য মানুষের জীবনে নিরাপত্তা নাই, সেও নাকি জামিন পাওয়ার অধিকার রাখে। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত এই অগ্রহণযোগ্য জামিন বিজনেস চলছে তো চলছেই। এদিকে জনগণের নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে। অনেকে বলছেন, এমন সন্ত্রাসীদের জন্য জেলের ভাত খাওয়ানো কিংবা জামিন সবটাই সময় আর অর্থের অপচয়। এদের ধরামাত্র ক্রসফায়ার দেওয়ার অনুরোধ সাধারণ মানুষের। তাদের দাবির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।